এদিকে সবার চোখ এবার ঘুরে গেল মিসমি আর জনির দিকে। মিসমির হুঁশ নেই। সে যেন লজ্জা, ভয় আর নিরাপত্তার খোঁজে জনির বুকের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছে। কিন্তু জনি এবার টের পেল সবাই ওদের দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আস্তে করে মিসমির কাঁধে হাত রেখে ফিসফিস করে বলে, সবাই তাকিয়ে আছে। জনির স্পর্শ ও কথায় মিসমির হুঁশ ফেরে। সে ধীরে ধীরে সরে আসে জনির বুক থেকে। তার চোখে লজ্জা, মুখে থমথমে এক অস্বস্তি। চারপাশে ছড়িয়ে পড়া দৃষ্টিগুলো হঠাৎ কাটার মতো বিঁধে যায় মিসমির মনে। ওদিকে রুহি এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিসমির দিকে। চটটা সে রাগের মাথায় দিয়ে ফেলেছে, কিন্তু এখন হালকা খারাপ লাগাও হচ্ছে। তবুও নিজের ভেতরের ক্ষোভকে পুরোপুরি ছাড়তে পারছে না, তাই সে আর এগিয়ে গেল না। মুখ ঘুরিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইল। মিথিলা দ্রুত দৌড়ে এসে মিসমির পাশে দাঁড়ায়। সে কোমল হাতে মিসমির চোখের পানি মুছে দেয়। তারপর আদর করে বলে, সব ঠিক হয়ে গেছে। এই কথায় মিসমি আরও ভেঙে পড়ে। সে মিথিলাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আবার। অনন্যা তখন পরিস্থিতি সামাল দিতে মাইকে সে ঘোষণা দেয়, অনুষ্ঠান এখানেই শেষ। আপনারা ধীরে ধীরে বেরিয়ে যান। যারা প্রয়োজন মনে করেন তারা থেকে যেতে পারেন। একটু একটু করে হলরুমটা খালি হতে থাকে। রুহানদের পরিবারের বড়রা কেউ অনুষ্ঠানস্থলের এই অংশে ছিলেন না, তাই তারা এসব কিছুই দেখেনি। রুহি একপাশে চুপচাপ দাঁড়িয়ে চোখে ভ্রু কুঁচকে কিছু ভাবছে। মিসমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। মিসমি রুহির হাত দুটো ধরে নরম গলায় বলে, রুহি, আমি সত্যি খুব সরি। তুই রাগ করে থাকিস না প্লিজ। আমি আমি বুঝিনি কিভাবে কি হয়ে গেল। রুহি কঠিন গলায় চোখে চাপা অভিমান নিয়ে বলে, তাই বলে চুপ করে থাকবি? একজন ছেলে তোর সঙ্গে অসভ্যতামি করছে আর তুই একটা শব্দও করবি না? মিসমি কাপা গলায় বলে, ভয় পেয়েছিলাম রুহি, বিশ্বাস কর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যদি কিছু বলি তাহলে হয়তো সবাই আমাকে দোষ দেবে। যদি আমি না দেখতাম তাহলে তুই কি করতি তখন? মিসমি চুপ করে চোখ নিচু করে দাঁড়িয়ে থাকে। রুহির কণ্ঠ এবার একটু নরম হয়। রুহি এবার মিসমির গালে হাত রেখে বলে, আমি তোকে চড় মেরেছি, তার জন্য আমি সরি। মিসমি রুহির হাতটা তার গাল থেকে ছাড়িয়ে নিয়ে বলে, একদম সরি বলবি না। তুই যা করেছিস ঠিক করেছিস। আমার এই অতিরিক্ত ভয় পাওয়ার কারণে বারবার বিপদে পড়তে হয়, আর তুই বারংবার আমাকে বাঁচাতে ছুটে আসিস। রুহি একটু হেসে বলে, তুই বাঁচবি নিজের সাহসে, আমি সব সময় থাকবো, কিন্তু আগে তোকেই রুখে দাঁড়াতে হবে। মিসমি চোখ মুছে রুহিকে জড়িয়ে ধরে। তারা দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাকিরা এবার মিসমি আর রুহির দিকে তাকিয়ে মুচকি হাসছে। রুহির মতো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। আজকাল এমন বন্ধুত্ব আর দেখা যায় না, যেখানে কেউ নিজেদের বিপদের কথা ভেবে বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়ে। রুহান আর জনিও তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রুহান কিছু না বললেও তার চোখে রুহির জন্য একরকম শ্রদ্ধা আর বিস্ময়। আর জনি এখনও ভাবনাতে আছে, মিসমি কেন তার বুকে এভাবে মাথা রেখেছিল। জনি অনুভব করতে পারছে মিসমির প্রতি তার অন্যরকম অনুভূতি হচ্ছে। সে তো অনেক মেয়ের সাথে ফ্লার্ট করে, কিন্তু কখনো এমন হয়নি। এদিকে জিনিয়া আর রিমার গা জ্বলে যাচ্ছে, বিশেষ করে জিনিয়ার। রুহান যে এখনও তাকিয়ে আছে রুহির দিকে, সেটা সে সহ্যই করতে পারছে না। আর রিমা তো এমনিতেই রুহিকে সহ্য করতে পারে না, কারণ রুহি মুখের ওপর কথা বলে, তবে রাখা এখনও দাঁড়িয়ে আছে চুপচাপ নিজের ভেতরে গুটিয়ে। তার চোখ ঘুরে ঘুরে বারবার জনি আর মিসমির দিকে যাচ্ছে। কেন তারা দুজন এত কাছাকাছি থাকে? জনি কেন তাকে একবারও খেয়াল করে না? রাখা মনে মনে নিজেকে প্রশ্ন করে, আমি কি শ্যামলা বলেই ওনার চোখে পড়ি না? এই প্রশ্নটা আজ তাকে কুরে কুরে খাচ্ছে। কিন্তু সে জানে না, কেউ একজন আড়াল থেকে তার মতো শ্যামলা মেয়েকে ভালোবাসে, যে ঠিক তাকে দেখছে, প্রতিদিন অপেক্ষা করছে একটা ছোট্ট মুচকি হাসির জন্য। যেমন করে রাখা জনিকে ভালোবাসে, তেমন করেও কেউ একজন তাকেও ভালোবাসে, অপ্রকাশ্যে, নীরবে। কিন্তু কোনো এক কারণে সেও বলতে পারে না। অনন্যা চারপাশে একবার তাকিয়ে ধীরে ও স্পষ্ট গলায় বলল, অনুষ্ঠান অনেক লম্বা হয়ে গেছে। সবাই অনেক ক্লান্ত। এবার সবাই যে যার রুমে চলে যাও, বিশ্রাম নাও।
তার কথা যেন সবাই একটু হুঁশ ফিরে পেল। মুখে কিছু না বললেও সবার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। রুহি, মিথিলা আর মিসমি একসাথে এক রুমেই থাকবে ঠিক করেছে আগে, তাই তিনজন একসাথে দাঁড়িয়ে সবার দিকে একবার তাকালো। মিথিলা অনন্যাকে বলল, আসছি আমরা, কাল সকালে কথা হবে। তারপর তিনজন একসাথে সিঁড়ির দিকে রওনা দিল। তাদের চলে যাওয়ার দিকে থম মেরে তাকিয়ে রইল তিন জোড়া চোখ, রুহান, রায়ান আর জনি। কেউ কিছু বলছে না, শুধু দেখছে, হয়তো নিজের মতো করে অনুভব করেছে কিছু। তারপর ধীরে ধীরে বাকিরাও ছড়িয়ে পড়ল, কেউ বাম দিকে কেউ ডান দিকে। সিঁড়ির ধাপে ধাপে মিলিয়ে যেতে লাগলো পায়ের শব্দগুলো। রাত ঘনিয়ে এলো, আলোগুলো ম্লান হতে থাকলো, আর বাড়ি জুড়ে নেমে এলো এক নীরব শান্তি। রুহি সকালে খুব ভোরেই ঘুম থেকে ওঠে। এটা তার বহুদিনের অভ্যাস। উঠে ফ্রেশ হয়ে গোসল সেরে নেয়, তারপর পরিপাটি হয়ে পরে নেয় একটা হালকা আকাশি রঙের থ্রি পিস। পোশাকটার মতোই তার মুখও একটা শান্ত নির্মল আবহাওয়া। ঘরের ভেতর তখনও নীরবতা। মিথিলা একপাশে কম্বলের নিচে মুখ গুজে ঘুমিয়ে আছে, একেবারে বেঘরে। আর মিসমি, যে সাধারণত সকালে তাড়াতাড়ি ওঠে, সেও আজ গা ভাসিয়ে দিয়েছে ঘুমে। গত রাতের ঘটনাগুলো এখনও তার শরীর আর মন থেকে পুরোপুরি নামেনি। রুহি ধীরে ধীরে ঘর ছেড়ে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। চারপাশে একটা নিস্তব্ধতা। বাইরে থেকে আসা হালকা আলো রান্নাঘরের পাশে এসে থেমেছে। রুহি চলে আসে কমিউনিটি সেন্টারের মূল রান্নাঘরের দিকে। সেখানে ইতিমধ্যে নড়াচড়া শুরু হয়ে গেছে। রুহানের সৎমা আর রায়ানের মা একসাথে দাঁড়িয়ে সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছেন। রুটি বেলা হচ্ছে, ডিম ভাজা হচ্ছে, আর দুধ চায়ের ফুটন্ত শব্দে ভরে উঠছে চারপাশ। রুহানদের বাড়ির নিয়মই এমন, সকালের নাস্তা কেউই বাইরে খায় না, ঘরের গিন্নিরাই রান্না করেন সবার জন্য। তাই কমিউনিটি সেন্টারটা বুকিং দেওয়ার সময় থেকেই এই রান্না করার ব্যবস্থা তারা নিশ্চিত করে নিয়েছিলেন। রুহি চুপচাপ দাঁড়িয়ে সব কিছু একবার দেখে নেয়, তার মুখে এক ধরনের প্রশান্তি। রান্নাঘরের উষ্ণতায়, ধোয়ার ঘ্রাণে আর সকালের আলোয় যেন সে একটা অদ্ভুত ঘরোয়া ভালো লাগা খুঁজে পায়। সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রান্নাঘরে ঢুকেই মার্জিয়া বেগম ও উষা বেগম তাকে দেখে একটু চমকে ওঠেন। এখনও তো ঘুম থেকে কি ওঠেনি। রুহি হালকা এসে এগিয়ে গিয়ে বলল, আমি সাহায্য করব আন্টি। মার্জিয়া বেগম তড়িঘড়ি করে বলে ওঠেন, এমা, না না না, তুমি কেন কাজ করবে? আর এত সকালে ওঠার কি দরকার ছিল? রুহি হাসতে হাসতে বলে, আসলে আমার খুব সকালে ওঠার অভ্যাস, আর কাজ করলে কিছু হবে না, বরং একা একা বোরিং লাগছিল, তাই ভাবলাম আপনাদের একটু সাহায্য করি। উষা বেগম এবার এগিয়ে এসে রুহির থুতনিতে হাত রাখেন। চোখে মায়া ঝলমল করে ওঠে। তুমি তো ভারী মিষ্টি মেয়ে, কত সুন্দর করে কথা বলো। রুহি লাজুক হেসে বলে, আসলে আপনাদের ঠিক চিনলাম না, মানে আপনি রায়ান ভাইয়া কে হন সেটা জানি না। রুহি কাল সবার পরিচয় জানলেও উষা বেগমের পরিচয় জানেনি। উষা বেগম রুটি ভাজতে ভাজতে জবাব দেন, আমি রায়ানের বড় মা হই। রুহি একটু অবাক হয়ে বলে, অনন্যা আপুর আম্মু? কিন্তু আমি তো জানতাম আপুর মা নেই। এই কথার পর রান্নাঘরের হালকা হাস্যরস যেন থেমে যায়। উষা বেগমের মুখের হাসি ম্লান হয়ে আসে। মার্জিয়া বেগম সামান্য অস্বস্তি নিয়ে বলে ওঠেন, আসলে অনন্যার মা মারা যাওয়ার পর ওনাকেই রুহান আর অনন্যার মা হিসেবে জায়গা দেওয়া হয় পরিবারে। রুহির নিজেরই খারাপ লাগে কথাটা শুনে। অনিচ্ছায় হয়তো এমন কিছু বলে ফেলেছে যা উষা বেগমকে কষ্ট দিতে পারে। সে তাড়াতাড়ি উষা বেগমের কাছে গিয়ে তার হাত ধরে বলে, সরি আন্টি, আমি সত্যি বুঝে বলিনি। আপনি কি কষ্ট পেয়েছেন আমার কথায়? উষা বেগম এবার রুহির গালে হাত রেখে হাসেন। ধুর পাগল, আমি কেন কষ্ট পাবো বলো? তুমি তো জানতেই না। এখানে বসো, তুমি সাহায্য করবে বলেছিলে না? রুহি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে ওনার দিকে। মনের ভিতর একটা আলাদা অনুভূতি খেলে যায়, একটা কোমলতা, একটা মমতা, যেটা রক্তের সম্পর্ক ছাড়াও পাওয়া যায়। সে আর দেরি না করে রান্নায় হাত লাগায়, কখনো চা এগিয়ে দেয়, কখনো প্লেট গুছিয়ে রাখে, আর ফাঁকেই হালকা গল্প চলতে থাকে। মার্জি বেগম আর উষা বেগম দুজনেই মনে মনে রুহির ব্যবহার দেখে প্রশংসায় ভরে ওঠেন। কিছুক্ষণ পর মার্জিয়া বেগম সাদমান সিদ্দিকীর জন্য চা নিয়ে ওপরে চলে যান।
ধীরে ধীরে বাড়ির অন্য সদস্যরাও ঘুম থেকে উঠতে শুরু করে। এদিকে রুহানেরও ঘুম ভেঙে যায়। তার মাথায় যেন টনটনে ব্যথা, চোখে বিরক্তির ছাপ। সে ফ্রেশ হওয়ার আগে একটা গরম চা খেয়ে নিতে চায়। আলগোছে একটা টি শার্ট পরে নিচে নামে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রান্নাঘরে ঢুকে হঠাৎ তার পা থেমে যায়। চোখে পড়ে তার সবচেয়ে অপছন্দের মানুষ, তার সৎ মা উষা বেগম রুহির সাথে হেসে হেসে গল্প করছেন। মনে হচ্ছে যেন তারা কতদিনের পরিচিত। দৃশ্যটা যেন কোনো পুরনো সম্পর্কের জাল বুনে চলেছে। রুহানের মুখের রেখা আঁকাবাঁকা হয়ে যায়, চোখে রাগের ঝলক। কেন যে সে রেগে গেল নিজেই জানে না, তবে তার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি খচখচ করতে থাকে। উষা বেগম চোখ মেলে তাকান তার দিকে। তাদের গল্প থেমে যায়। রুহিও ওনার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখে রুহান দাঁড়িয়ে আছে, চোখে দাহ, চোয়াল শক্ত। রুহি কিছুই বুঝতে পারে না এমনভাবে তাকাচ্ছে কেন। রুহান চোখ সরিয়ে নেয়, কিন্তু মুখে একটা কথাও বলে না। আর মার্জিয়া বেগমও তখন রান্নাঘরে নেই, তাই চাও চাইতে পারছে না। উষা বেগম বুঝে ফেললেন রুহান কিছু একটা নিতে এসেছে। তিনি এগিয়ে গিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করেন, তোমার কিছু লাগবে রুহান? রুহান একবার গম্ভীর চোখে তার দিকে তাকায়, তারপর কোনো কথা না বলে গটগট করে সেখান থেকে বেরিয়ে যায়। রুহি হতভম্ব। এটা কি হলো? লোকটা কোনো উত্তর দিল না কেন? সে মাথা নাড়তে নাড়তে উষা বেগমের দিকে তাকায়। উনি কিছু বললেন না কেন আন্টি? আবছা কণ্ঠে প্রশ্ন করে রুহি। উষা বেগম কোনো জবাব না দিয়ে চুপচাপ ফ্লাক্স থেকে এক কাপ চা ঢালেন, তারপর হাতে তুলে রুহির দিকে বাড়িয়ে দিয়ে বলেন, এই চাটা একটু রুহানের রুমে দিয়ে আসবে। রুহি অবাক হয়ে যায় তার মুখের দিকে। আমি? উষা বেগম হালকা হেসে বলেন, হ্যাঁ মা, যাও তো, এত সকালে মাথা ধরছে মনে হয়, চা খেয়ে হয়তো একটু ভালো লাগবে। রুহি অস্বস্তি নিয়ে কাপটা হাতে নেয়, মনে মনে বলে, ওই লোকটাকে আবার এখন গিয়ে চা দিয়ে আসতে হবে, তাও আমাকে? কিন্তু আর কোনো উপায় না দেখে ধীরে ধীরে রুহানকে চা দিতে রওনা দেয় রুহি, বুকের ভেতর অজানা উত্তেজনার ঢেউ নিয়ে। রুহি চায়ের কাপ হাতে নিয়ে রুহানের রুমের সামনে এসে একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে দরজায় নক করলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। সে একটু অপেক্ষা করে আবার টোকা দিল, এবারও নিশ্চুপ। সে একটু দ্বিধায় পড়ে দরজায় হাত দিয়ে দেখে দরজাটা খানিকটা খোলা। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে উঁকি দিল। ঘরটা খালি, তবে ওয়াশরুম থেকে পানির শব্দ ভেসে আসছে। সে বুঝে গেল রুহান শাওয়ার নিচ্ছে। বুকের মাঝে জমে থাকা অজানা স্নায়ুচাপটা একটু হালকা হয়ে এলো। রুহি আস্তে করে ঘরের ভেতরে পা রাখে, হাতের কাপটা রাখতে টেবিল খুঁজে নেয়। ঘরের এক কোণে রাখা ছোট একটা টেবিলের দিকে এগিয়ে গিয়ে চুপচাপ কাপটা নামিয়ে রাখে। তারপর সে ঘুরে দাঁড়াতে থমকে গেল। ওয়াশরুমে দরজা খুলে রুহান বেরিয়েছে। তার ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। গায়ের ওপরে কোনো জামা নেই, শুধু কোমরে জড়ানো একটা সাদা তোয়ালে। উদাম উজ্জ্বল বর্ণ শরীরে পানির চিকচিকে আভা। রুহির চোখ বড় হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে চোখ নামিয়ে নিল। মুখটা লাল হয়ে উঠল অস্বস্তিতে। গলার কাছে যেন কথা আটকে গেল। আর তখনই রুহান তাকে দেখে থেমে গেল। চোখ কুঁচকে তার দিকে তাকালো সে। ধীরে ধীরে এগিয়ে এসে রুহির সামনে দাঁড়ালো। চোখে অবাক হওয়া, কিন্তু মুখে ঠান্ডা অভিব্যক্তি। তার ভঙ্গিতে কোনো অস্বস্তি নেই, যেন তার এই অবস্থাতেই সামনে কাউকে দেখাটা স্বাভাবিক। রুহান ভ্রু কুঁচকে ধীর এবং গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, এখানে কি করছো তুমি? রুহি মাথা নিচু করেই হঠাৎ অন্যমনস্ক সুরে জবাব দিল, আন্টি বললেন আপনাকে চাটা দিতে, তাই এসেছিলাম। তার কণ্ঠে ছিল এক ধরনের অস্বস্তি, যেন এই পরিস্থিতির মুখোমুখি হতে সে প্রস্তুত ছিল না। জবাব দিয়ে সে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু অন্যার কোণা গিয়ে আটকে গেল টেবিলের কিনারায়। একটা টান লাগতেই ভারসাম্য হারিয়ে পড়ে যেতে লাগলো রুহি। সেই মুহূর্তেই রুহানের বাহু শক্তভাবে তাকে ধরে ফেলল। তার কোমরের চারপাশে রুহানের মজবুত হাতের আলিঙ্গন। নিজের প্রতিক্রিয়ায় রুহিও রুহানের গলায় এক হাত দিয়ে রুহানকে আঁকড়ে ধরল, অন্য হাতে চেপে ধরল তার কাঁধ। দুজনে স্থির হয়ে গেল কিছু মুহূর্তের জন্য। রুহান বুঝতে পারল তার উদাম বুকের সঙ্গে রুহির নরম বুকের স্পর্শ, তার গলায় এবং কাঁধে রুহির হাতের চাপ। সে অনুভব করছিল একজন নারীর দোল খাওয়া উষ্ণ নিঃশ্বাস
তার ত্বকে কাঁপন তুলছে। রুহির বুকের ভেতর তখন যেন একটা ছোট্ট ঢেউয়ের ঝড় চলছে। সে চোখ বুজে আছে, নিঃশ্বাস অগোছালো। সেই নিঃশ্বাসের ঘনত্ব রুহানের গলায় লাগছে। ধীরে ধীরে রুহি চোখ খুলে তাকালো রুহানের দিকে। রুহির চোখে ছিল ভয়, লজ্জা, কিন্তু কোথাও যেন একটা অজানা আকর্ষণ। ঠিক সেই মুহূর্তে রুহানের ভেজা চুল থেকে একটা পানির ফোঁটা টুপ করে রুহির নিচের ঠোঁটে পড়ে। রুহান সেটা স্পষ্ট দেখতে পেল। সে থমকে গেল, তার দৃষ্টি সেখানেই আটকে গেল। তার গলা শুকিয়ে এলো, বুকের ভেতরে চাপা উত্তেজনার ঢেউ, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। সে কিছু একটা অনুভব করছিল, যেটার নাম দিতে পারছিল না, বুঝতেও পারছিল না। রুহি স্পষ্ট বুঝতে পারছিল রুহানের চোখ কেমনভাবে তার ঠোঁটের দিকে স্থির। সে শ্বাস আটকে চোখ সরিয়ে নিল। রুহানের বাহু তখনও শক্ত করে ধরে আছে তারা, আর ওদের মাঝখানের দূরত্ব প্রায় নেই বললেই চলে। ঠিক সেই মুহূর্তে একটা ঝাঁঝালো কণ্ঠস্বর ছেদ করে দিল চারপাশের স্তব্ধতা। কি হচ্ছে এখানে? রুহি আর রুহান যেন ঝটকা খেয়ে একে অপরের থেকে ছিটকে সরে গেল। রুহি তাড়াতাড়ি তার ওড়না ঠিক করলো, চোখ নামিয়ে নিল। আর রুহান এক ঝলকে তাকালো দরজার দিকে। দরজার কাছে দাঁড়িয়ে আছে জিনিয়া। তার চোখ ধাঁধিয়ে উঠেছে রাগে ও সন্দেহে। সে নিচে নামছিল, রুহানের রুমের পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ভেতরের দৃশ্য দেখে থমকে গেছে। দ্রুত ভেতরে এসে দাঁড়িয়ে পড়ল সে। রুহির দিকে তাকিয়ে তীক্ষ্ণ সুরে বলল, উত্তর দিচ্ছ না কেন? এত সকালে রোহানের রুমে কি করছো তুমি? রুহি একবার রুহানের দিকে তাকায়, তারপর চোখ তুলে জিনিয়ার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জবাব দেয়, চা দিতে এসেছিলাম। বলে সে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু জিনিয়া তার বাহু ধরে টেনে সামনে এনে দাঁড় করিয়ে দেয়। রুহির চোখে এবার স্পষ্ট রাগ ফুটে ওঠে। জিনিয়া গর্জে ওঠে, চা দিতে এসেছিলে? তাহলে রোহানের সাথে ওইভাবে লেপ্টে ছিলে কেন? রুহি ঠান্ডা গলায় তার বাহু ছাড়িয়ে নিয়ে বলে, আপনার যদি এতই আগ্রহ থাকে আপনার বন্ধুর থেকেই জেনে নিন, আমার কাছে কেন প্রশ্ন করছেন? রুহানের দৃষ্টি তখনও রুহির মুখে আটকে। এতক্ষণ রুহির মুখটা ছিল শান্ত, যেন শিশুর মতো কোমল, কিন্তু এখন আর নাকের ডগা ফুলে উঠেছে রাগে। আর রুহান জানে, রুহি যখন রেগে যায় তখন এমনই, তার নাকের ডগাটা ফুলে ওঠে। আর সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে, অদ্ভুত মুগ্ধতায়। জিনিয়া আবার চিৎকার করে ওঠে, তুমি উত্তর দাও, অসভ্য মেয়ে! সব সময় রোহানের গায়ে ঘেঁষে থাকাটা কি তোমার স্বভাব? বলো, কি করছিলে তোমরা? রুহি এবার কিছু বলতে যাবে, ঠিক তখনই রুহান দু হাত বুকে গুজে ঠান্ডা গলায় বলে ওঠে, রোম্যান্স করছিলাম। কেউ যদি রোম্যান্স করে সেখানে গিয়ে ডিস্টার্ব করাটা ব্যাড ম্যানার্স। রুহি চোখ বড় বড় করে রুহানের দিকে তাকায়। কি বলছে এই লোকটা? তারা নাকি রোমাঞ্চ করছিল? ছি! জিনিয়ার মুখ আগুন হয়ে যায়। সে তাচ্ছিলের হাসি হেসে বলে, তুই কি পাগল হয়েছিস? এই মেয়ে তোর কি হয় যে তার সাথে রোম্যান্স করবি? রুহান এবার ধীরে ধীরে কাপড়ের দিকে এগিয়ে যেতে যেতে বলে, কেউ হয় না, রোম্যান্স করতে কেউ হওয়া লাগে না। এখন প্লিজ বেরো, আমি চেঞ্জ করব। জবাবটা ছিল ঠান্ডা কিন্তু ধারালো। রুহি এক ঝলক রুহানের দিকে তাকিয়ে রাগে কেঁপে ওঠে। কি অদ্ভুত লাগামহীন কথা বলে এই লোকটা, অথচ এতদিন মনে হতো যেন কথাই জানে না, শুধু রাগ করতেই জানে। রুহি চোয়াল শক্ত করে ঘুরে রুম থেকে বেরিয়ে যায়। জিনিয়া তখনও দাঁড়িয়ে, চোখে আগুন। রুহান অন্য কোনো মেয়ের প্রতি কখনো এমন ব্যবহার করেনি, কিন্তু রুহি আসার পর থেকে সব বদলে যাচ্ছে। জিনিয়া মনে মনে শপথ নেয়, এই মেয়েকে আমি ছাড়বো না, আজই একটা শিক্ষা দিয়ে ছাড়বো। সন্ধ্যা নেমে এসেছে। বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে ফেয়ারি লাইটে নরম আলো, ফুলের গন্ধ আর মানুষের কোলাহল। চারদিকে সাজগোজের হুল্লোড়, রঙিন হাসির খেলা। মেয়েরা একে একে নিজেদের রুমে তৈরি হচ্ছে। সবার পরনে আজ হলুদ রঙা শাড়ি, কারো গায়ে চিকন কাজ, কারো শাড়ির পাড়ে সূক্ষ্ম সোনালি জড়ি। সবাই পরেছে কাঁচা ফুলের গহনা। রুহি, মিসমি আর রিফা এক রুমে তৈরি হচ্ছে।
হাসি ঠাট্টা আর একে অপরের গহনাগাটি ঠিক করে দেওয়ার ভেতরেও যেন একটা আলাদা উচ্ছ্বাস কাজ করছে সবার মনে। রুহি পরেছে অনন্যার উপহার দেওয়া শাড়ি। সূর্য ডোবার আগের শেষ আলোর মতন শাড়িটার হলুদ রং যেন ওর গায়ের গোড় বর্ণের সঙ্গে মিশে এক অপূর্ব আভা ছড়িয়ে দিয়েছে। সাদা ও হলুদের কন্ট্রাস্টে ফুলের গহনা, যার মধ্যে ছিল হাতের গাজরা, কানের দুল ও মাথার টিকলি, চুলগুলো খোলা এবং মাঝখানে সিঁথি করা, সব মিলিয়ে যেন সরলতার ছায়া ছুঁয়ে গেছে রুহির মুগ্ধতায়। মিসমিস শাড়ি ছিল না, তাই সে পরেছে একটি হলুদ কুর্তি। রুহির মতোই ফুলের গহনা। এগুলো মিথিলা তাদের জন্য অর্ডার দিয়ে বানিয়েছে। মিসমিকেও দারুণ লাগছে। ইফা বাড়ি থেকে পরিপাটি করে শাড়ি পরে এসেছে। ওর পরনে সিল্কের হালকা হলুদ শাড়ি, সাথে মানানসই ফুলের টিকলি ও কানের দুল। এদিকে মিথিলার সাজেও কম কিছুটা। গাঢ় হলুদ রঙের একটা সিল্কের শাড়ি, যার গায়ে হালকা এমব্রয়ডারির কাজ, একদম চোখে পড়ার মতো। তার ওপর পরিয়ে দেওয়া হলো ফুলের গহনা। হালকা মেকআপে ওর গালের লালচে আভা যেন আরও ফুটে উঠেছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে মিথিলা নিচেও একটু হেসে ফেলল। আজ সত্যি নিজেকে একটু নায়িকা মনে হচ্ছিল তার। ঠিক তখনই রুমে ঢুকে পড়ল রুহি, মিসমি আর রিফা। তিনজনেই নিজেদের মতন করে সাজা, কিন্তু তাদের চোখ আটকে গেল মিথিলার উপরেই। রুহি একটু এগিয়ে গিয়ে মিথিলাকে আগাগোড়া দেখে নিল, তারপর মুচকি হাসি দিয়ে বলে, বাহ মিথি, তোকে তো একটা হলুদ ফুলের মতো লাগছে। মিথিলা প্রথমে একটু লাজুকভাবে হাসল, তারপর হঠাৎ রুহির থুতনি ধরে চোখে চোখ রেখে বলে উঠল, কিন্তু আমার থেকে তোকে বেশি সুন্দর লাগছে। এমন হালকা সাজে এত মিষ্টি লাগছে, না জানি মেকআপ আর্টিস্টরা তোকে সাজালে কি হতো। রুহি তখন একটু হেসে মাথা নাড়ে আর হালকা করে মিথিলার মাথায় চাপড় মারে। হয়েছে, আর পাম মারতে হবে না। মিথিলা সঙ্গে সঙ্গে মুখ গোমরা করে বাচ্চাদের মতন বলে, যা, প্রশংসা করলেও সমস্যা। মিসমি তখন এগিয়ে এসে সোজাসুজি বলে, তোকে সত্যি সুন্দর লাগছে রুহি, আর মিথিলাকেও একদম রাজকন্যার লাগছে। রুহি এবার মিসমির দিকে ফিরে যায় আর হঠাৎই তার চশমাটা ঠিক করে দিয়ে বলে, আর তোকে চশমাওয়ালা পেতনির মতো লাগছে। আর মিসমির সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে ফেলে। শেষমেশ রুহি চোখ ঘুরিয়ে তাকায় মিসমির দিকে, আঙুল উঁচিয়ে বলে বসে, তোকে প্রিন্স মামুনের সেই লায়লার মতো লাগছে। সবাই হুট করে হেসে ওঠে। ইফা তখন তেড়ে আসে রুহির দিকে, বেয়াদব, তোকে আচ্ছা ছাড়ছি না আমি। রুহি এক মুহূর্ত দেরি না করে দৌড় দেয় রুম থেকে বেরিয়ে। হাসতে হাসতে ছুটে যেতে গিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। যদিও পড়ে যায়নি, কিন্তু নিজেকে সামলাতে একটু কসরত করতে হয়। তবুও নিজেকে দ্রুত সামলে নেয়। সরি, আসলে খেয়াল করিনি। তড়িঘড়ি করে বলে রুহি। সামনের লোকটি ভদ্রভাবে রুহির দিকে তাকিয়ে সামান্য স্মিত হেসে বলে, ইটস ওকে। রুহিও সৌজন্যমূলক একটুখানি হাসি দেয়। লোকটি এবার কিছুটা দ্বিধাভরে জিজ্ঞাসা করে, আমি আসলে একজনের খোঁজে এসেছিলাম। আপনি বরপক্ষ না কনেপক্ষ? যদি বরপক্ষ হন তাহলে একটু ডেকে দিতেন। রুহি একটু হেসে উত্তর দেয়, না না না, আমি কোনে পক্ষ। আপনি কাকে খুঁজছেন? নাম বললে হয়তো চিনতে পারি। অনন্যা সিদ্দিকী। আমি ওর বন্ধু মেহের শেখ, চট্টগ্রাম থেকে এসেছি। আপনি কি অনন্যাকে চিনেন? রুহির মুখে এবার আলতো হাসি ফুটে ওঠে। ও হ্যাঁ, অনন্যা আপুকে চিনি। ওই পাশের 104 নম্বর রুমে আছেন। মেহের কৃতজ্ঞভাবে মাথা নাড়িয়ে বলে, ধন্যবাদ। সে এগিয়ে যেতে নিলেও হঠাৎ থেমে যায়। একটু ফিরে দাঁড়িয়ে রুহির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি? রুহি খানিকটা অপ্রস্তুত হয়, তারপর নিচু গলায় বলে, জি, রুহি রহমান। মেহের হেসে বলে, নাইস নেম, আসছি বাই। রুহিও একটু মুচকি হাসি দেয়। ওদিকে দাঁতে দাঁত চেপে চোখে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে রুহি আর মেহেরের দিকে তাকিয়ে আছে রুহান। দূর থেকে সব দেখছে এসে, ঠিক কি কথা হচ্ছে শুনতে পাচ্ছে না, কিন্তু দেখছে হেসে হেসে কথা বলছে ওরা। রুহির মুখে সেই চেনা মুচকি হাসি, আর অচেনা একজন পুরুষের জন্য এই হাসি দেখে রুহানের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠেছে। রাগ লাগছে, ভীষণ রাগ। কিন্তু কেন? সে রুহির কে? তার উপর কেমন অধিকার তার?
রুহান নিজেই নিজের মধ্যে উত্তর খুঁজে পায় না, শুধু অনুভব করে আজকাল রুহিকে নিয়ে সে একটু বেশিই ভাবছে। রুহি কার সাথে কথা বলবে, কার দিকে তাকিয়ে হাসবে, সেটা তো ওর নিজস্ব বিষয়, কিন্তু রুহানের সহ্য হচ্ছে না। মেহের অনন্যার স্কুল জীবনের সবচেয়ে কাছের বন্ধু, বলা চলে বেস্ট ফ্রেন্ড। ভিন্ন ভিন্ন ভার্সিটিতে ভর্তি হয়ে গেলেও বন্ধুত্বের বন্ধনটা কখনো আলগা হয়নি, এখনও নিয়মিত যোগাযোগ হয়। মেহের এখন একজন সফল ডাক্তার, ব্যস্ততা ভরপুর জীবন। গতকাল আসার কথা থাকলেও হাসপাতালের জরুরি ডিউটির জন্য আসতে পারেনি, তাই আজ সন্ধ্যায় চলে এসেছে হলুদের অনুষ্ঠানে। রুহান চেনে মেহেরকে, ভদ্র মার্জিত পরিবারটি একটা ছেলে, কোনো খারাপ রেকর্ড নেই, কারো সঙ্গে ঝামেলার ইতিহাস নেই, সবসময় হাসি মুখ, সবার সাথে ভালো ব্যবহার, দেখতেও চমৎকার, উজ্জ্বল ফর্সা গায়ের রং, গালে হালকা চাপদারি, চোখে একটা বুদ্ধিদীপ্ত প্রশান্তি, বলিষ্ঠ গঠন, আত্মবিশ্বাসী ভঙ্গি। তবু যখন দেখলো রুহি মেহেরের সাথে দাঁড়িয়ে কথা বলছে, হাসছে, তখন কেন যেন ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে এখনও দূর থেকে তাকিয়ে আছে রুহির দিকে। রুহি এই মুহূর্তে ইফার সাথে কথা বলছে। ইফা রুহিকে মেহেরের নাম ধরে খ্যাপাতে শুরু করেছে, কারণ সে দেখেছে রুহি মেহেরের সাথে হেসে হেসে কথা বলেছে। রুহান কিছু শুনতে পাচ্ছে না, কিন্তু মেয়েটার মুখভঙ্গি, হাসি আর চোখের উচ্ছ্বাস দেখে মন খারাপ হয়ে যাচ্ছে ওর। রাগ হচ্ছিল খুব, কিন্তু ঠিক তখনই হঠাৎ খেয়াল করে রুহি শাড়ি পরে আছে। এমন নয় যে এর আগে রুহিকে সে দেখেনি, দেখেছে অনেকবার, কিন্তু এভাবে শাড়ি পরে না। সিল্কের তৈরি এক চমৎকার হলুদ শাড়ি, তার সাথে হাতে, কানে আর মাথায় মাঝ বরাবর সাজানো সাদা হলুদের ফুলের গহনা, মুখে হালকা মেকআপ আর চোখে একরাশ উজ্জ্বলতা। সব মিলিয়ে ওকে এতটা স্নিগ্ধ লাগছে, যেটা পুরো বসন্তটা এক শরীর হয়ে রুহানের সামনে দাঁড়িয়ে আছে। রুহান এবার আর রেগে নেই, সে বরং নির্বাক, চোখের পলক ফেলতেও ভুলে যাচ্ছে। মনে মনে সে নিজের ওপর বিরক্ত। সে তো এমন না, তাকে তো কোনোদিন কারোর জন্য দাঁড়িয়ে থাকতে কেউ দেখেনি। সে তো মেয়েদের থেকে দূরে থাকে, তাহলে আজ সে এমন ক্যাবলার মতো তাকিয়ে আছে কেন এই মেয়েটার দিকে? রুহান ঠিক বুঝে উঠতে পারে না এই তেরা মেয়েটার মধ্যে কি এমন আছে যা ওকে বারবার টানছে। হয়তো সে জানে না, তবে এটুকু জানে রুহিকে দেখলেই তার ভালো লাগে। মিথিলা আর রায়ানকে পাশাপাশি বসানো হয়েছে নিচু দুটো পিঁড়িতে। সবার চারপাশে হই হুল্লোড়, হাসি আনন্দে মুখরিত চারপাশ। একের পর এক মানুষ এসে গায়ে হলুদের ছোঁয়া দিয়ে যাচ্ছে ওদের গায়ে। মিথিলা মুখ টিপে হাসছে, আর রায়ান ভ্রু কুঁচকে বসে আছে, যেন কারো প্রাণে ছুরি বসিয়ে দেবে। এসব তার বিরক্ত লাগছে। রুহি, মিসমি আর ইফা আগেই হলুদ দিয়ে এসেছে, এখন ইফার ছবি তুলে দিচ্ছে রুহি আর মিসমি। বেচারির ছবি তোলার খুব শখ, আর এই মুহূর্তে সে যেন জীবনের সেরা ফটো সেশনে ব্যস্ত। ওদিকে আরেকটা কোণে অনেকগুলো মেয়ে মিলে জনিকে জোর করে হলুদ লাগাতে চাইছে। জনি কিছুতেই হলুদ লাগাবে না, সে চরম বিরক্ত হচ্ছে। কাল অবধি মেয়েগুলোর সাথে ফ্লার্ট করছিল, আর আজ ভালো লাগছে না, এটাই তার অভ্যেস। এই কাণ্ডের পেছনে অবশ্য ঈশান আর সাব্বির জড়িত। মেয়েগুলোকে তারাই বলেছে জনিকে হলুদ লাগাতে। চেহারায় দুষ্টু হাসি নিয়ে ওরা দাঁড়িয়ে আছে, যেন যুদ্ধজয় দেখছে। অবশেষে জনি ঝমক দিয়ে উঠতেই মেয়েরা একে একে সরে গেল। জনি হাঁপ ছেড়ে বাঁচে, যেন লড়াইয়ের ময়দান থেকে ফিরল বিজয়ী হয়ে। যখন সে ফিরল তখন তার চোখ আটকে গেল মিসমির উপর। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে, ক্যামেরার লেন্সে চোখ রাখছে, চুলটা একপাশে গুজে রেখেছে, সাদামাটা সাজ। কিন্তু কি আশ্চর্য, মেয়েটাকে যেন আলাদা লাগছে। জনির চোখ স্থির হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে হঠাৎ এক সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। ধীর পায়ে এগিয়ে গিয়ে এক বাটি থেকে অল্প করে হলুদ তুলে নিল হাতে। তারপর নিঃশব্দে গিয়ে দাঁড়ালো মিসমির সামনে। মিসমি কারো উপস্থিতি বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই জনি তার বাহু ধরে নিজের দিকে টেনে আনলো। মেয়েটা হকচকিয়ে গেল, চোখে ভয়, কিন্তু কিছু বলার আগে জনি আস্তে করে তার গালে ছুঁয়ে দিল। মুহূর্তটা যেন থেমে গেল। মিসমির বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে, হাত পা ঠান্ডা। চোখের পাতায় কোনোভাবে ভর রাখতে না পেরে চোখটা বন্ধ করে নিল সে। এদিকে রাখা
জনিকে হলুদ লাগানোর জন্য হাতে বাটি নিয়ে এগোচ্ছিল। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসছিল। হঠাৎ মিসমিকে হলুদ লাগানোর দৃশ্যটা সে দেখে ফেলে। রাখার চোখে ছলছল করে উঠল। তার পা যেন জমে গেল মাটিতে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জনির দিকে। বুকের ভেতর মোচড় মারছে কষ্ট। চোখের পানি এসে গেছে, কিন্তু সে মোছে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে মিসমি বন্ধ চোখ মেলে তাকায় জনির দিকে। হৃৎপিণ্ডের শব্দ যেন বাইরে থেকে শোনা যাচ্ছে। জনি এবার হালকা মুচকি আরেক গালেও হলুদ লাগিয়ে দিল। রুহি ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে সব খেয়াল করছে। তার মুখে অস্বস্তির ছাপ। এই জনির আচরণ তার একদম ভালো লাগছে না। এতদিন যে মেয়েটাকে কড়া ধমক দিত, সে আজ কেমন পাল্টে গেছে। জনির কোনো দিকে হুঁশ নেই, বরং তাকিয়ে থাকে মিসমির চোখের দিকে। মিসমিও অপলকে তাকিয়ে থাকে জনির দিকে, যেন কোনো অলিখিত কথা বলছে তারা। রাখার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। এবার ঠোঁটও কাঁপছে। ভেতরে একটা কান্না আটকে আছে, বেরোতে পারছে না। ঠিক তখনই পাশ থেকে ভেসে আসে এক পরিচিত পুরুষালী কণ্ঠস্বর। তুমি যাকে ভালোবাসো সে তোমার হৃদয়ের খবর রাখে না। আর যে নিঃশব্দে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা তোমার চোখেই পড়ে না। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? রাখা হুট করে মাথা ঘুরিয়ে তাকায় পাশে। তার পাশে দাঁড়িয়ে আছে ঈশান, চোখে চেনা সেই হাসি। কিন্তু কথাগুলো এত অচেনা ছিল যে রাখার ভিতরটা কেঁপে উঠল। সে তাড়াতাড়ি চোখের কোণ মুছে ফেলল, যেন কিছুই হয়নি। কি বলবেন আপনি? তার কণ্ঠে ধরা পড়ে লুকোনো অস্বস্তি। ঈশান ঠোঁটে মুচকি হাসি এনে বলে, কান্না লুকিয়ে লাভ নেই, আমি দেখে ফেলেছি। রাকা ভেতরে ভেতরে অস্থির হয়ে যায়, কিন্তু সেটা বুঝতে না দিয়ে স্পষ্ট গলায় বলে, একটু আগে যে বললেন কে কাকে ভালোবাসে। ঈশান এবার সরাসরি তাকায় রাখার চোখের দিকে। তার দৃষ্টিটা এমন যেন চোখের গভীর থেকে সব পড়ে ফেলছে। রাকা একটু ভরকে যায়। ঈশান ঠোঁটে এক অদ্ভুত রহস্যময় হাসি হেসে বলে, জনিকে খুব ভালোবাসো না? প্রশ্নটা বজ্রা আঘাতের মতো রাখার কানে বাজল। সে মাথা নিচু করে ফেলে, এলোমেলো দৃষ্টি ফেলে মেঝেতে। সে তো কখনো কাউকে বলেনি জনিকে সে ভালোবাসে। তবু ঈশান জানলো কিভাবে? ঈশান এবার হেসে উঠে হালকা স্বরে বলে, তুমি এমন করছো যেন চুরি করে ধরা পড়ে গেছো। ভালোবাসতেই তো পারো, এটা কি অন্যায় কিছু? রাখা নিঃশব্দে চোখ তুলে তাকায় ঈশানের চোখের দিকে। ঈশান এবার রাখার থেকে দৃষ্টি সরিয়ে জনের দিকে তাকায়, যে এখন অন্য কাউকে দেখে হাসছে, যার জন্য রাখা এই ভিড়ের মাঝেও একা। ঈশান আস্তে করে বলে, তবে যাকে ভালোবাসো তাকে চাওয়াটাই মাঝে মাঝে অন্যায় হয়ে যায়। শব্দগুলো ভেসে যায় বাতাসে, একটা অদ্ভুত ছায়া রেখে যায়। রাখা ভ্রুকুচকে জানতে চায়, কেন অন্যায়? ঈশান তাকায় না তার দিকে, শুধু ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ও তুমি বুঝবে না, তুমি তো এখনো ছোট। রাখার সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে জবাব দেয়, মোটেও না, আমার এখন 20 বছর, বুঝলেন? ঈশান তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা এই রমণীর দিকে, যাকে সে আড়াল থেকে ভালোবাসে প্রতিটা মুহূর্ত। ঈশান জানে না সে ঠিক কবে থেকে রাখাকে ভালোবাসে। সময়ের সঙ্গে বুঝেছে এই শ্যাম বর্ণের সরল মুখের মেয়েটি তার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি বয়ে আনে। রাখা পাশে থাকলে তার পৃথিবীটা কেমন যেন নরম হয়ে যায়। মেয়েটার মধ্যে একটা শিশু সুলভ জেদ আছে, অতিমাত্রায় আবেগী, কখনো মুখ ভার করে থাকে তো কখনো হেসে ফেলে হুট করে। আর এই স্বভাব সুলভ আচরণগুলোই যেন ঈশানের ঠোঁটে অনিচ্ছা সত্ত্বেও হাসি এনে দেয়, যেমন এখন। মোটেও না, আমার এখন 20 বছর, বুঝলেন? এই কথা বলে যে ভঙ্গিতে ঠোঁট উঁচু করলো রাখা, ঈশানের মনে হলো যেন সে কোনো রাগী ছোট্ট পাখি দেখছে। আর তাতেই যেন ভালোবাসা একটু বেশি করে বেড়ে উঠলো তার ভিতর, নীরবে নিঃশব্দে। কিন্তু ঈশান কখনোই তার অনুভূতি প্রকাশ করতে পারে না, হয়তো কোনোদিন পারবেও না। ভালোবাসা তার কাছে যেন নিষিদ্ধ কোনো স্বপ্ন, যার দিকে তাকানো যায় ছোঁয়া যায় না, কারণ সে জানে তার অবস্থান কোথায়। মধ্যবিত্ত পরিবারে জন্ম ঈশানের। তার বাবা একটি বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক, অত্যন্ত অল্প বেতনের চাকরি। সে টাকায় কোনো মতে সংসার চলে, প্রায় হিমশিম খেতে হয় খরচ সামলাতে। পরিবারে ঈশান, তার মা আর বাবা আছে, একটি বড় বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। এই তিনজনের সংসারে ঈশান যেন এক নীরব দায়বদ্ধতা হয়ে দাঁড়িয়ে আছে। সে এখনো বেকার,
নিজের খরচ চালায় টিউশনি করে। রাখা তার বাবা মায়ের খুব আদরের মেয়ে। তার পরিবার ধনী, রুচিশীল, সম্ভ্রান্ত, বড় ব্যবসায়ী পরিবার। বাড়িতে গাড়ি আছে, কাজে লোক আছে, সামাজিক মর্যাদা আছে। সেই পরিবারের মেয়ে রাখা, আর সে একটা ছাপোষা জীবনের লড়াকু সৈনিক। তাই ঈশান মনে করে তার ভালোবাসা প্রকাশ করা মানে রাখার মতো রঙিন একটা প্রজাপতির ডানা ছিঁড়ে ফেলা। এটা বোকামি ছাড়া আর কিছু নয়, অন্যায়ও বটে। যে সম্পর্কের শুরুতেই অসমতা আছে তার ভবিষ্যৎ চাওয়া উচিত না। তবে এও সত্য, রুহান কখনো তাকে ছোট করে দেখেনি। বন্ধু হিসেবে ঈশানকে সবসময় পাশে রেখেছে। এমনকি ঈশানের ভার্সিটির যাবতীয় খরচও রুহানই দেয় নিঃশর্তে। ঈশান শুরুতে অনেক অস্বস্তিতে ভুগলেও রুহান বলেছিল, তোকে আমি ভাই ভাবি, তোকে ভালো জায়গায় দেখতে চাই, এইটুকু করতে না পারলে ভাই বলে ডাকা নিষেধ। তাই রুহানের প্রতি ঈশানের কৃতজ্ঞতা আছে, শ্রদ্ধা আছে। কিন্তু সেই সঙ্গে মনে মনে একটা দ্বিধাও কাজ করে। রুহানের পরিবার আর রাখার পরিবার এক, আর সেখানে দাঁড়ানোর অধিকার তার আছে কি? তাই প্রতিবার রাখার দিকে তাকিয়ে ঈশানের মনে হয় ভালোবাসা মানে পাওয়ার আশা না, অনেক সময় ভালোবেসে চুপ থাকাটাও এক ধরনের সাহস। এরই মাঝে ঈশান ধীরে ধীরে টের পায় রাখাও কাউকে ভালোবাসে। আর সেই কেউটা জনি। সেই হাসি খুশি, একটু বেখেয়ালি আর কখনো কখনো অবাস্তব আচরণ করা জনি। জনি হয়তো জানেও না যে রাখা তাকে ভালোবাসে, কিন্তু ঈশান ঠিকই বুঝছে রাখার চোখে জনির জন্য যে আলাদা মায়া, সেটা অন্য কারোর জন্য দেখে না। সে বুঝে রাখা জনির আশেপাশে থাকলে একটু বেশি হাসে, তার কথা একটু বেশি মনোযোগ দেয়। আর এই বুঝে যাওয়াটা ঈশানের হৃদয়ে ছুরির মতো বিঁধে যায়। তবু সে চুপ থাকে, কারণ সে জানে তার কিছুই করার নেই। ভালোবাসা প্রকাশ করার মতো সাহস বা অবস্থা কোনোটাই তার নেই। সে নিজেই তো বুঝে সে রাখার জন্য উপযুক্ত নয়, এই সমাজের চোখে, এমনকি নিজের চোখেও। তার ভাবনার মাঝেই রাখা ঈশানকে আবার জিজ্ঞেস করে, কি হলো, এত কি ভাবছেন? ঈশান ধীর চোখে তাকায় রাখার দিকে, বুকের কাছে হাত গুজে স্মিত গলায় বলে, জনিকে নিজের ভালোবাসার কথা জানাচ্ছ না কেন? রাখার বুকের ভিতর কেমন চিনচিন করে উঠল। মাথা নিচু করে ফিসফিস করে জবাব দেয়, ভেবেছিলাম ওনার এঙ্গেজমেন্টটা শেষ হোক, তারপর বলবো। আর ভেবেছিলাম ফ্যামিলিকে জানিয়ে পরে সব কিছু করবো, কিন্তু কথা আটকে যায় তার গলায়। তারপর জনি আর মিশমির দিকে তাকিয়ে হালকা কাপা কণ্ঠে বলে ওঠে, কিন্তু এখন তো দেখি উনি তো মিসরির দিকে ঝুঁকে পড়েছেন। মিসরি কয়েকদিন বা হলো জীবনে এসেছে, তবু উনি ওকে কত কেয়ার করেন, কত খেয়াল রাখেন। আর আমি তো দীর্ঘ 2 বছর ধরে ওনাকে পছন্দ করি। যখন উনি আমাদের বাসায় এসেছিলেন, লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। আমাদের চা নাস্তা দিতে বলেছিলেন, তাই আমি নিয়ে যেতাম যেন একটু কাছ থেকে দেখতে পারি তাকে। কিন্তু উনি তো কখনো আমাদেরকে ফিরেও তাকাননি। রাখা একটু থেমে নিঃশ্বাস গিলে একটা অভিমান মেশানো স্বরে ফিসফিস করে বলে ওঠে, হয়তো আমি কালো বলেই উনি আমাকে পছন্দ করেনি। আর মিশি, ও তো কত সুন্দর, তাই ওকে ভালো লাগলো। শব্দগুলো যেন বৃষ্টির মতো নেমে আসে রাখার ভেতর থেকে। ঈশান এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর হঠাৎ হেসে ওঠে। কিন্তু সে হাসিতে কোনো ঠাট্টা নেই, ছিল কেবল স্নেহ আর কোমলতা। সে আলতো করে রাখার মাথায় একটা কাপড় দিয়ে মৃদু কণ্ঠে বলে, গাধি, রংটাই যদি সব হতো তাহলে জনি তো আরও সুন্দরীদের সাথে রিলেশনে গিয়েছে, যারা মিসমির চেয়েও ফর্সা, স্টাইলিশ, ধনী ছিল, তবু তাদের কারোর সাথেই যে ভালোভাবে কথা বলতো না, 2 দিন গেলেই ব্রেকআপ করে দিত। এখন দেখছো না মিসমিকে কত সিরিয়াসলি নিচ্ছে, জানো কেন? রাখা তার ছলছল চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশানের দিকে। নিভৃত নরম গলায় জানতে চায়, কেন? ঈশান এক দৃষ্টিতে মিশমি আর জনির দিকে তাকিয়ে বলে, কারণ ভালোবাসা কখনো গুণ, ধনী গরিব এসব দেখে হয় না রাখা। মিসমি এমন একটা মেয়ে যে জনির একদম অপোজিট, শান্ত, লাজুক, ভয় কাতরি, একেবারে বোকা টাইপ। সত্যি কথা বলতে গেলে আজকালকার মেয়েদের মতো অত স্মার্টও নয়, তবু জনি ঠিক সেই মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছে যে কিনা সবসময় স্মার্ট আর গ্ল্যামার্স মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়ায়। ঈশান একটু থেমে গভীর কণ্ঠে বলে, ভালোবাসা কখন কাকে ছুঁয়ে যাবে
কার প্রতি অনুভূতি জন্ম নেবে তা কেউ আগে থেকে বুঝতে পারে না। হৃদয়ের যুক্তি আলাদা, আর মনের চাহিদা একেবারে অদ্ভুত। রাঘা তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশানের মুখের দিকে। আজকের ঈশানকে তার যেন একদম নতুন লাগছে। সে কোনো বড় উপদেশ দিয়ে যাচ্ছে না, বরং ভালোবাসাকে ঠিক যেন নিজের মতো করেই বোঝাচ্ছে। ঈশান এবার ধীরে রাখার দিকে তাকায়। তাকিয়ে দেখে মেয়েটার চোখে জলের কণাগুলো জমে উঠেছে। তার ঠোঁট কাঁপছে হালকা করে। ঈশান এক হাত বাড়িয়ে রাখার গালে আলতো করে রাখে। তার হাতে রাখার মুখে নরম ত্বক স্পর্শ করতেই মেয়েটা কেঁপে ওঠে খানিকটা। ঈশান সেটা টের পায়, তবুও সে হাত সরায় না, বরং কোমল কণ্ঠে বলে ওঠে, মিসমি খুব ভালো একটা মেয়ে। সে হয়তো জানেই না তুমি জনিকে ভালোবাসো। জানলে সে নিজে থেকে জনি থেকে দূরে সরে যেত। কিন্তু প্রশ্ন হলো, জনি কি আদৌ তোমাকে ভালোবাসে? হয়তো না, কারণ আমি দেখেছি সে এখন মিসমিকে ভালোবেসে ফেলেছে। তার কথাগুলো নরম হলেও ভিতরে ছিল এক নির্মম বাস্তবতা। ঈশান একটু থামে, তারপর আস্তে করে নিজের হাত সরিয়ে নেয় রাখার গাল থেকে, চোখ ফিরিয়ে নেয় অন্যদিকে। নীরবতার মাঝে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে আবার বলে ওঠে, ভালোবাসা মানুষকে খারাপ থেকে ভালো বানাতে পারে, আবার ভালো থেকে কেউ ভীষণ খারাপ হয়ে যায় ভালোবাসার আঘাতে। আমি চাই তুমি ভালো হয়েই থাকো, তুমি ভেঙে যেও না। আর ঈশার পুড়ে গিয়ে মিসমির কোনো ক্ষতি করার কথা যেন কখনো না ভাবো। আর সবচেয়ে বড় কথা কি জানো, ভালোবাসার মানুষকে ভালো রাখাটাই আসল, নিজের জীবনের চেয়ে অনেক বেশি জরুরি। জোর করে কিছু পাওয়া যায় না, আর বিশেষ করে ভালোবাসা, তা তো কখনোই নয়। ঈশানের কণ্ঠটা কেমন ভারী হয়ে আসে শেষ বাক্যে। রাখা খুব মনোযোগ দিয়ে শুনছিল ঈশানের প্রতিটি শব্দ। ঈশানের প্রতিটি বাক্য যেন ঠিক রাখার মনের গোপন ব্যথার উপর শান্ত এক স্পর্শ রাখছিল। তার চোখের জল এবার আর আটকানো গেল না। হৃদয়ের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো একসাথে যেন বাইরে এসে পড়ল। কোনো কিছু না ভেবে, কোনো দ্বিধা ছাড়াই সে হঠাৎ এগিয়ে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরল। দুই হাতে শক্ত করে চেপে ধরল তার পিঠের পাঞ্জাবিটা। ঈশান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এমন কিছু সে একদমই আশা করেনি। তার চোখ কেমন বড় হয়ে গেল বিস্ময়ে। আশপাশে তাড়াতাড়ি একবার তাকিয়ে নিল। না, সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ ওদের খেয়াল করছে না। সে ধীরে ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর একটু স্বস্তি নিয়ে এক হাতে রাখার পিঠে আলতো করে রাখলো সান্ত্বনার ছোঁয়া। অন্য হাতটা রেখে দিল রাখার মাথার উপর। নরম চুলগুলো একবার হালকা করে ছুঁয়ে দিল। ঈশানের কণ্ঠে কোনো কথা নেই এই মুহূর্তে, কিন্তু তার চোখ, তার হাতের স্পর্শ, তার নিঃশ্বাস সবকিছু যেন বলে দিচ্ছিল, তুমি একা নও রাকা, আমি আছি পাশে। রাখা কাঁদছিল নিঃশব্দে, চোখ বন্ধ করে। তাকে জড়িয়ে রাখা এই নির্ভরতার স্পর্শে সে নিজেকে প্রথমবারের মতো খুব নিরাপদ মনে করল। অন্যদিকে রোহান শুরু থেকে রাখা আর ঈশানের সব কথা মনোযোগ দিয়ে শুনছিল। সে ঈশানের পেছনে একটু দূরে দাঁড়িয়েছিল, তাই ঈশান টেরই পায়নি, কিন্তু রোহান ঠিকই প্রত্যেকটা শব্দ শুনেছে, অনুভব করেছে দুজনের মনের গভীরতা। তার মনের একটার পর একটা ধাক্কা লাগতে শুরু করলো। সে আগেই বুঝেছিল জনি এখন মিশমির প্রতি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু রাখা যে জনিকে ভালোবাসে এটা সে কোনোদিন ভাবেনি। আর এখন ঈশানের বলা কথাগুলো শুনে, তার চোখের ভাষা দেখে সে একদম নিশ্চিত ঈশানও রাখাকে ভালোবাসে, অনেক গভীরভাবে। রোহান একটানা কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল তাদের দিকে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল নীরবে। ভালোবাসা বুঝি এমনই হয় যে যাকে ভালোবাসে সে তাকে পায় না, অনেকে আবার পেয়েও একদিন হারিয়ে ফেলে। কারো কাছে ভালোবাসা মানে আত্মত্যাগ, কারো কাছে শুধুই এক পেশে অনুভূতি, আর কারো কাছে এই ভালোবাসার নামেই চলে ছলনা, প্রতারণা। অনন্যায় স্থানে চারদিকে যেন রঙের উৎসব। কেউ একে অপরকে হলুদ মেখে দিচ্ছে, হাসছে, দৌড়াচ্ছে, ছবি তুলছে, আবার কেউ বা খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়ছে। একটা প্রাণবন্ত আনন্দের আবহ ছড়িয়ে আছে পুরো পরিবেশে। এই ভিড়ের মাঝে মিথিলা পড়েছে বিপাকে। রায়ান আর রোহানদের মেয়ে কাজিনরা তাকে এক প্রকার জোর করেই মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের চোখে মুখে দুষ্টু হাসি, যেন একটা মজার শিকার পেয়েছে তারা। তারপর যে যেভাবে পারছে মিথিলার হাতে, গালে, কপালে হলুদ মেখে দিচ্ছে। কিন্তু ভিড়ের আনন্দময় আবহের ঠিক উল্টো দিকে কোনার একটা ছায়াময় জায়গায় জিনিয়া দাঁড়িয়ে আছে ভিন্ন এক উদ্দেশ্য নিয়ে। তার হাতে একটি হলুদের বাটি, আর পাশে দাঁড়িয়ে আছে শ্রেয়া ও রিয়া। শ্রেয়ার হাতে চুনের কৌটা, আর রিয়ার হাতে পানির গ্লাস।
পরিবেশের সাথে একেবারেই বেমানান তাদের চোখে মুখের ছলনাময় দৃঢ়তা। জিনিয়া নিচু গলায় বলে, শ্রেয়া, হাতে গ্লাভস পরে নে, আর হলুদের সাথে চুন আর পানি মিশিয়ে ফেল, ভালোভাবে মেশা যেন বোঝা না যায়। শ্রেয়া একবার চারপাশে তাকিয়ে ঢোক গিলে বলে, দেখ জিনিয়া, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? রুহি কিন্তু বোকা না, ও যদি ধরে ফেলে এটা আমাদের কাজ, তখন? রিয়া সঙ্গে সঙ্গে বলে ওঠে, আর সবচেয়ে বড় কথা, যদি রোহান জানতে পারে তখন কি হবে ভেবেছিস? জিনিয়া ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি টেনে বলল, কে কিছুই জানবে না, ভিড়ের মধ্যে কাজটা করতে হবে, এখনই উপযুক্ত সময়, দেরি করিস না, তাড়াতাড়ি মিক্সড কর। শ্রেয়া আর রিয়া কি বা করবে? জিনিয়ার কথার সামনে তারা অসহায়। বাধ্য হয়ে এগিয়ে এলো তারা। শ্রেয়া নিঃশব্দে গ্লাভস পরে নিল। তারপর হলুদের বাটিতে সামান্য চুন আর কয়েক ফোঁটা পানি মিশিয়ে নিখুঁতভাবে একটা ঘন মসৃণ হলুদ পেস্ট তৈরি করলো। বাইরে থেকে দেখতে নিরীহ সে পেস্টটাই আসলে এক বিপজ্জনক অস্ত্র। ত্বকে লাগলে সেটা জ্বালা ধরাবে, চুলকাবে, লালচে হয়ে উঠবে চামড়া। জিনিয়া গভীর তৃপ্তি নিয়ে পেস্টটা হাতে তুলে নিল। তারপর সেটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ক্ষোভের সঙ্গে বলল, এই মেয়েটার জন্য রোহানের কাছে আমি অপমানিত হয়েছি। আমি কি এতটাই সস্তা? না, ওকে এত সহজে ছেড়ে দেব না আমি। এটা তো কেবল শুরু। যে ভাবনা সেই কাজ। মিথিলাকে নিয়ে সবাই এখন ব্যস্ত, সেদিকেই সবার দৃষ্টি। এই সুযোগেই জিনিয়া এগিয়ে এলো এক প্রাণখোলা হাসি নিয়ে। সবার মাঝে দাঁড়িয়ে বলল, চলো না সবাই গ্রুপ ফটো তুলি, যে যেভাবে পারে সেভাবে দাঁড়াও, এতে ছবি সুন্দর আসবে। রোহান আর রায়ানের কাজিনরা তৎক্ষণাৎ সাই দেয়। উৎসবের আনন্দে কারো কিছু বোঝার সময় নেই। সবাই জিনিয়ার কথা মতো নড়ে চড়ে জায়গা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। তবে রুহি কিছুটা বিস্মিত হয় জিনিয়ার আচরণে। সে ভ্রু কুঁচকে তাকালো জিনিয়ার দিকে। সন্দেহের ঝিলিক চোখে ফুটে উঠল ঠিকই, কিন্তু উৎসবের আমেজে আর বেশি ভাবল না। সেও বাকিদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এদিকে সবাই ছবির জন্য নিজ নিজ জায়গা নিচ্ছে, হাসছে, পোজ দিচ্ছে। এমন সময় রিয়া মুখ টিপে হেসে বলে, সবাই যদি একে অপরকে একটু হলুদ লাগায় তাহলে ছবিগুলো আরও কালারফুল আর ফানি হবে না? সবাই রিয়ার প্রস্তাবে সম্মতি দেয়। যে যার মতো করে হলুদের বাটি হাতে নেয় এবং একে অপরকে মাখাতে শুরু করে। উৎসবের রং যেন আরো গাঢ় হয়ে ওঠে চারপাশে। এমন আনন্দের ভিড়ে শ্রেয়া এগিয়ে আসে নিঃশব্দে, সুযোগটা ঠিক চিনে নেয়। ওদিকে রুহি তখন ইফাকে হলুদ লাগাচ্ছে। মুহূর্তটিকে কাজে লাগিয়ে শ্রেয়া গ্লাভস পরা হাতে সে প্রস্তুতকৃত মিশ্রিত হলুদের পেস্টটা রুহির পিঠে লাগিয়ে দেয়। চারপাশে এত ভিড়, এত মানুষ, রুহি কিছুই বুঝতে পারে না, মনে করে কারো অনিচ্ছাকৃত ছোঁয়া। কিন্তু এরপর শ্রেয়া কৌশলে শাড়ি ভেদ করে পেটের দিকে আরো একটু পেস্ট মাখিয়ে দেয়। এবার রুহির মনে একটা খটকা লাগে। সে একটু ভেবেচেকা খেয়ে পেছনে ফিরে তাকায়, কিন্তু কেউ স্পষ্টভাবে চোখে পড়ে না। সবাই যে যার আনন্দে মত্ত। সে একটু থেমে ভাবে হয়তো কেউ মজা করছে। এমন উৎসবে তো এমনটাই হতে পারে। তবুও ভেতরে কোথাও একটা অস্বস্তি জন্ম নেয়। এই ফাঁকে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখা শ্রেয়া আবার সাহস করে এগিয়ে আসে। এবার একটু পেছন দিক থেকে পেস্টটা রুহির ঘাড়ে মেখে দেয়। হঠাৎ পেছনে এমন ছোঁয়ায় রুহি আটকে ওঠে। এবার সে স্পষ্টভাবে টের পায় এটা আর নিছক খেলা নয়, কেউ ইচ্ছা করে এসব করছে। সে তড়িঘড়ি করে পেছনে তাকিয়ে দেখে সবাই ব্যস্ত। মিশমি, ইফা, রাখা সবাই একে অপরকে হলুদ লাগাতে মত্ত। কাউকে সন্দেহ করার মতো মনে হচ্ছে না। ওদিকে শ্রেয়া ততক্ষণে দ্রুত ওখান থেকে সরে গেছে। মুখে এমন একটা ভাব যেন কিছুই জানে না, যেন সে কখনোই সেখানে ছিল না। এদিকে রুহির পিঠে হঠাৎ জ্বালা পোড়া শুরু হয়, যেন আগুনের সুতার মতো কিছু ওর চামড়ায় লেগে আছে। সে গভীর শ্বাস নেয়, একবার দুইবার, তবু বুঝে উঠতে পারে না কেন এমন জ্বলছে। চোখে মুখে বিস্ময়, উদ্বেগ। জিনিয়া এতক্ষণ দূর থেকে সবকিছু খেয়াল করছিল। রুহির কষ্টের ছাপে স্পষ্ট হয়ে উঠতেই তার ঠোঁটে এক ঝলক বিষাদ মাখা হাসি খেলে যায়। সন্তুষ্টির ছোঁয়া যেন চোখে মুখে, কিন্তু পরক্ষণেই তার কপালে ভাঁজ পড়ে। মনে পড়ে যায় মিশমি আর রিফাতও রুহিকে সাহায্য করতে পারে। মাথায় নতুন ঝোঁক কষে নেয় সে। এবার আর দেরি না করে অন্য একটি হলুদের বাটি থেকে বেশ খানিকটা হলুদ নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় মিশমির দিকে। হঠাৎই গিয়ে মিশমির চোখে মাখিয়ে দেয়।
মিশমি কিছুই বুঝে উঠতে পারে না। চোখে জ্বালা শুরু হতেই সে দু হাতে চোখ চুলকাতে থাকে। ইফা অবাক হয়ে তাকায়, কে করলো এটা? জিনিয়া মুখে দুঃখের ভঙ্গি এনে বলে, উফ, সরি, আমি ভেবেছিলাম অন্য কেউ, ভুলে তোমার চোখে লাগিয়ে ফেলেছি। ইফা, তুমি বরং ওকে ওয়াশরুমে নিয়ে যাও, চোখে পানি দাও। ইফা কিছু না বলে একটু সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর মিশমিকে ধরে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। এই ফাঁকে জিনিয়া আবার ঘুরে দাঁড়ায়। তার চোখে আবার পড়ে রুহির দিকে। এবার আর তার মুখে কোনো ভনিতা নেই, শুধু শীতল এক দৃষ্টি আর ঠোঁটে বিজয়ের ছায়া। রুহি আর টিকতে পারছিল না। পিঠের পর এবার খাড় আর পেট জুড়ে অসহ্য জ্বালাপোড়া শুরু হয়েছে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা দায় হয়ে উঠেছে তার জন্য। চোখে পানি এসে গেছে, শ্বাসগুলো কেমন যেন ভারী হয়ে উঠছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে তাকে। আর এক মুহূর্ত না থেকে সে সেখান থেকে দ্রুত বেরিয়ে গেল। চারপাশে তাকিয়ে মিশমি আর ইফাকে খুঁজে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু যন্ত্রণা এত তীব্র যে মনটা যেন এলোমেলো হয়ে গেছে। ভিড়ের ভেতর কাউকেই ঠিকমতো চিনে উঠতে পারছে না। মুখটাও কেমন ফ্যাকাশে হয়ে এসেছে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই অবস্থা কেন হচ্ছে? কি মাখানো হয়েছিল ওর গায়ে? এদিকে রোহানের একটা জরুরি ফোন আসে। সে রায়ানদের কাছ থেকে সরে সিঁড়ির দিকে গিয়েছিল কথা বলতে বলতেই তার চোখ পড়ে রুহির দিকে। মেয়েটা কেমন জোরে জোরে শ্বাস নিতে নিতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। মুখটা ফ্যাকাশে, চোখে পানি, চেহারায় অদ্ভুত এক কষ্টের ছাপ। রোহান আর এক মুহূর্ত দেরি না করে ফোনটা কেটে দেয়। তড়িঘড়ি করে রুহির পিছু নেয়। রুহি ততক্ষণে করিডোরে এসে দাঁড়িয়েছে। হঠাৎ একটানা কষ্ট চেপে ধরে থাকে। সে আহ বলে কেঁদে ওঠে। কান্না যেন থামছেই না তার। রোহান দৌড়ে এসে রুহির সামনে দাঁড়িয়ে পড়ে। রুহির কান্না ভেজা চোখে চোখ রাখতেই তার বুক কেমন ধক করে ওঠে। অস্থির গলায় রুহির মুখটা দু হাতের আঁচলায় নিয়ে এসে বলে ওঠে, হোয়াট হ্যাপেন রুহি? এমন করছো কেন তুমি? রুহির শরীরের জ্বালাটা সহ্য সীমার বাইরে চলে গেছে। সে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। রোহানকে চোখের সামনে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না। হঠাৎই তার বুকে মুখ গুজে দেয়। দুই হাত দিয়ে পাঞ্জাবের কলার খামচে ধরে রাখে। রোহান ভেতরে ভেতরে কেঁপে ওঠে। সে বুঝে উঠতে পারছে না ঠিক কি হয়েছে। ধক করে গলায় কিছু একটা আটকে যায় তার। সে ধীরে মাথায় হাত রেখে বলে, রুহি, কোথায় জ্বলছে? প্লিজ বলো আমায়। রুহি এবার রোহানের বুক থেকে মুখ তুলে তাকায় তার দিকে। রুহির চোখ ভেজা, মুখটা কষ্টে বিকৃত। একরাশ কষ্ট গলায় চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, পিঠে, পেটে আর ঘাড়ে হলুদের সাথে কিছু মেশানো ছিল রুহান। এই কথাগুলো বলেই সে আবার হাঁপাতে শুরু করে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন। রোহান থমকে যায়। বুকের ভেতর কেমন অদ্ভুত এক ধাক্কা লাগে তার। এই প্রথমবার রুহি তাকে নাম ধরে ডাকলো। এতদিন ঝগড়ার মধ্যেও কখনো রোহানকে কোনো নামে সম্বোধন করেনি সে। কিন্তু রোহানের এখন এসব ভাবার সময় নেই। রোহানের চোখে এখন শুধু একটাই জিনিস, রুহির যন্ত্রণা। সে আর এক মুহূর্তও দেরি না করে তড়িঘড়ি করে রুহিকে পাজা কোলে তুলে নেয়। রুহি চমকে চোখ মেলে তাকায় তার দিকে। মুখে যন্ত্রণার ছাপ, বুকটা ওঠানামা করছে। জোরে জোরে শ্বাস নিতে গিয়ে রোহান রুহিকে নিয়ে নিজের রুমে চলে আসে। তারপর ধীরে তাকে খাটে বসিয়ে দেয়। তার মুখে যন্ত্রণার ছাপ আর চোখে জল। রোহান এবার রুহির ঘাড়ের দিকে তাকায়। হলুদের দাগগুলো লালচে হয়ে গেছে, কিছু কিছু জায়গা ফুলে উঠেছে। এক মুহূর্ত দাঁড়িয়ে সবকিছু বিশ্লেষণ করে রোহান দ্রুত পকেট থেকে ফোন বের করে জনিকে কল দিল। কিন্তু জনি ফোন তোলে না। রোহানের মেজাজ এবার একেবারে বিগড়ে যায়। সে এবার ঈশানকে ফোন করে। একবার রিং হতেই ঈশান ফোন তোলে, কিন্তু কিছু বলার আগেই রোহান গম্ভীর গলায় বলে ওঠে, 5 মিনিটসের মধ্যে বরফ নিয়ে আমার রুমে আয়, জাস্ট 5 মিনিটস। বলেই ফোন কেটে দেয়। ঈশান কিছুই বুঝতে পারে না, কিন্তু রোহানের কণ্ঠে স্পষ্ট উৎকণ্ঠা আর রাগ দেখে বুঝে যায় বিষয়টা সিরিয়াস। আর দেরি না করে সে ছুটে বেরিয়ে পড়ে বরফের খোঁজে। প্রায় দূরে। এদিকে রুহির অবস্থা বেহাল। বিছানার বেডশিটটা খামচে ধরে আছে সে। জোরে জোরে শ্বাস নিচ্ছে আর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। যন্ত্রণায় চোখ মুখ শক্ত হয়ে গেছে। হলুদ লাগানোর জায়গায় সামান্য হাত লাগতেই জ্বালা আরো বেড়ে যাচ্ছে। তাই কিছুতেই ছুতেও পারছে না। রুহান রুহির পাশে বসে। তার কাঁপতে থাকা গালে আলতোভাবে হাত রাখে। চোখে চিন্তা আর অস্থিরতা। সে নিচু গলায় বলে, জাস্ট কাম ডাউন ঈশান, এখনই বরফ নিয়ে আসছে। রুহি এবার রোহানের হাতটা শক্ত করে খামচে ধরে। রোহান রুহির মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে রাখে। রুহির
অবচেতনে রোহানের পিঠের পাঞ্জাবে আঁকড়ে ধরে ফেলে। রোহানের মনে হচ্ছে রুহির এই কষ্ট, এই জ্বালা সব যদি এখনই দূর করে দিতে পারত। রুহির এমন অবস্থায় তার বুকটা মোচড় দিয়ে ওঠে। ঢোক গিলতে চাই, কিন্তু গলায় যেন কাটা আটকে গেছে। সে ঘেমে যাচ্ছে অস্থিরতায়। সব সময় যে মেয়ে দৃঢ় লড়াকু, মুখের উপর কথা বলতে একটু দ্বিধা করে না, আজ সেই রুহি এভাবে ভেঙে পড়েছে। আর রুহু নিজেও হয়তো টের পায়নি, যার সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া, যার চোখে চোখ রেখে সে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আজ তার বুকে মাথা গুজে আছে, যেন সেখানেই সবচেয়ে নিরাপদ। ঈশান এক বক্স ভর্তি বরফ নিয়ে তাড়াহুড়ো করে সোজা রুহানের রুমে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে যা দেখলো তাতে কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। রুহান রুহিকে জড়িয়ে ধরে আছে। দৃশ্যটা যেন ঈশানের চোখে অবিশ্বাস্য ঠেকে। তার ভাবনার মধ্যে হঠাৎ রুহান ডাক দেয়, ঈশান। ঈশান সামনে এগিয়ে এসে রুহির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে ওর? রুহান ঈশানের হাত থেকে বরফের বক্সটা নিয়ে গভীরভাবে বলে, ডোন্ট নো, আই থিঙ্ক হলুদের সঙ্গে চুন বা ক্ষতিকর কিছু মেশানো হয়েছিল। ঈশান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, ডক্টরকে কল করব? রুহান মাথা নাড়িয়ে বলে, না, বরফ লাগালে ঠিক হয়ে যাবে, দরকার পড়লে তোকে জানাবো, এখন তুই যা। ঈশান কিছু না বলে মাথা হেট করে বেরিয়ে যায় রুম থেকে। রুহান এবার ধীরে ধীরে রুহিকে তার বুক থেকে আলতো করে আলাদা করলো। রুহি এখনো যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, তার নিঃশ্বাসগুলো ভারী, মুখটা যন্ত্রণায় কুঁচকে আছে। রুহান কোনো কথা না বলে পকেট থেকে নিজের রুমালটা বের করলো। তারপর বরফের বক্স থেকে কয়েক টুকরো বরফ তুলে রুমালের মধ্যে পুরে নিল। এরপর খুব ধীরে, খুব যত্ন নিয়ে রুহির ঘাড়ে ঠান্ডা বরফ চেপে ধরল। ঠান্ডা বরফের ছোঁয়া পেয়ে রুহির শরীর কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই সে ঘাড়ে এক ধরনের স্বস্তি অনুভব করতে লাগলো। জ্বালার মধ্যে যেন একটু আরাম এসে ছুঁয়ে গেল। রুহান এবার ধীরে ধীরে রুহির পিঠের চুলগুলো সরিয়ে দিল। তার দৃষ্টিতে তখন শুধু রুহির জ্বালা ধরা পিঠ, লালচে হয়ে আছে জায়গাটা। রুহি খুব একটা ফর্সা নয়, আবার গাঢ়ও না, একটা ভারসাম্যপূর্ণ ত্বক, কিন্তু সেই মাঝারি বর্ণের ত্বকে লালচে দাগগুলো এমনভাবে জ্বলজ্বল করছিল যে রুহানের বুকটা ধক করে ওঠে। সে একবার চোখ বন্ধ করে একটা শুকনো ঢোক গিলল। তারপর রুমালের ভাঁজে পেঁচানো বরফটা নিয়ে খুব আলতো করে রুহির পিঠে ছোঁয়ালো। সেই ঠান্ডা ছোঁয়ায় রুহির পুরো শরীরটা কেঁপে উঠল। যন্ত্রণার মধ্যেও একটা অজানা অস্বস্তি এসে ভর করলো তার ভেতরে। সে চোখ খুলল, কিন্তু রুহান তখন তার পেছনে বসা, তাকে দেখা যাচ্ছে না। তবুও রুহান যে কত যত্ন নিয়ে বরফটা লাগাচ্ছে সেটা টের পাচ্ছে সে। আস্তে আস্তে পিঠের জ্বালাটা যেন কমে আসছে, আর তার সঙ্গে সঙ্গে একটু স্বস্তিও ফিরে আসছে রুহির চোখে মুখে। রুহান এবার আলতো করে রুহিকে নিজের দিকে ফিরিয়ে নিল। রুহির সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল, চোখে মুখে লজ্জা আর যন্ত্রণার ছাপ। কিন্তু এবার সমস্যা অন্য জায়গায়। রুহান বুঝতে পারছে রুহির পেটেও হলুদ লেগেছে। সেখানে কিভাবে বরফ লাগাবে ভাবতেই নিজের মধ্যেই এক ধরনের অস্বস্তি কাজ করলো তার। সে হালকা গলা খাকারি দিয়ে বলল, আমার পেটেও তো হলুদ লেগেছে। রুহি ভাঙা গলায় কাপা কণ্ঠে বলল, আমাকে দিন, আমি নিজেই লাগিয়ে নিই। রুহান এক মুহূর্ত চুপ করে থেকে রুমালের মধ্যে মোড়ানো কিছু বরফ রুহির হাতে দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল। রুহি কাঁপতে কাঁপতে বরফটা নিজের পেটে ছোঁয়ানোর চেষ্টা করলো। তার হাত কাঁপছে, বারবার বরফটা পুড়ে যাওয়ার মতো হচ্ছিল। তবুও সে দাঁতে দাঁত চেপে অল্প অল্প করে বরফটা লাগাতে লাগলো। অনেক কষ্ট করে হলেও শেষমেশ পেটের জ্বালাটা কিছুটা কমতে শুরু করলো। একটা হালকা স্বস্তি নিঃশ্বাস বেরিয়ে এলো তার ঠোঁটের ফাঁক দিয়ে। রুহি এবার ধীরে ধীরে পেছনে ফিরে রুহানের দিকে তাকালো। দেখলো সে এখনো সে আগের মতোই চুপচাপ, গম্ভীর মুখে অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। রুহানের এই অবস্থায় তার মনে এক অজানা অনুভূতি কাজ করলো। রুহি আবার ধীরে মুখ ফিরিয়ে নিল, মনে মনে স্বীকার করলো লোকটা বারবার তাকে সাহায্য করেছে, সবার সামনে একা ঘরে, সব সময়ই পাশে থেকেছে। আজ এই কষ্টের মুহূর্তেও তার ভেতরে জমে থাকা কঠিন দেয়ালটা খানিকটা যেন নরম হয়ে এলো। চোখ নামিয়ে আস্তে করে বলল, ধন্যবাদ আপনাকে। শব্দগুলো নিঃশব্দে ভেসে গেল ঘরের নিস্তব্ধতায়। রুহান রুহির কণ্ঠ শুনে ধীরে ঘুরে তার দিকে তাকালো। সে একটু অবাক, এই প্রথম মেয়েটা তাকে ধন্যবাদ বলল, কিন্তু সে কিছু বলল না, বরং শান্ত গলায় জিজ্ঞেস করলো, এখনো কি জ্বলছে? দরকার হলে ডাক্তারকে কল করি। রুহি ধীরে উঠে দাঁড়ালো, চোখ নামিয়ে আস্তে করে জবাব দিল, না, আপাতত লাগবে না। রুহান কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মৃদু স্বরে বলল,
রুমিকে গোসল করে নাও, ভালো লাগবে। আর যদি আবার জ্বালা করে তাহলে বরফ লাগিয়ে নিও। রুহি হঠাৎ তড়াক করে চোখ তুলে তাকালো রুহানের দিকে। দুজনের চোখে চোখ পড়ে গেল। অদ্ভুতভাবে সেই দৃষ্টিতে আজ রাগও ছিল না, অভিমানও ছিল না। কী ছিল তা দুজনেই বুঝতে পারল না। কিছু একটা যেন বললে যাচ্ছে নিঃশব্দে। রুহি নিজেই নিজেকে সামলে নিয়ে ছোট করে বলল, আসছি।